হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আগামী 11th মে আইসিএসসি 2024 এর যে কেমিস্ট্রি এক্সাম হতে চলেছে তার জন্য আমাদের গোটা সপ্তাহ জুড়ে আইসিএসসি স্পেশাল ভিডিও সিরিজ আসছে, যেটা হচ্ছে লাস্ট টাইম সাজেশনস ফর আইসিএসসি 2024 কেমিস্ট্রি ফর 11th মে 2024। সেই সেকশনের আজকে আমাদের অন্যতম ভিডিও হচ্ছে সেকশন বি স্পেশাল। তোমাদের আইসিএসসি এক্সাম দুটো সেকশনে হবে, সেকশন এ, সেকশন বি, 40 মার্কস ইচ। সেখানে আমি অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি, সেটা আমাদের এমসিকিউ, আইডেন্টিফাই দ্য ফলোইং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অবজারভেশন, রিজনিং, ইভেন অর্গানিক স্পেশাল, চ্যাপ্টার ওয়াইজ, ইলেকট্রোলাইসিস এন্ড মেটালার্জি স্পেশাল, সব ধরনের ভিডিও আপলোড আছে। তোমরা অবশ্যই আইসিএসসি প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আজকে আমাদের নতুন ভিডিও সেকশন বি স্পেশাল, এবং সেকশন বি স্পেশালের এটা পার্ট 1 ভিডিও। এরপরে আবার একটি পার্ট 2 ভিডিও আসবে, যাতে সেকশন বি তে সব ধরনের কোশ্চেন তোমরা করে যেতে পারো। তো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছো, আজকে ভিডিও প্রথম দেখছো এবং আইসিএসসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। তার কারণ হচ্ছে শুধু আইসিএসসি নয়, আইসিএসসি পরে ক্লাস 11, ক্লাস 12 এর কেমিস্ট্রি এবং নিট যেই কেমিস্ট্রির সম্পূর্ণ অ্যানালিসিস এখানে হবে, এবং সব ধরনের কোশ্চেন আনসার শর্ট ট্রিকের মাধ্যমে এবং কনসেপ্ট ক্লিয়ারিং এর মাধ্যমে এখানে সলভ করানো হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এটা ফার্স্ট সেগমেন্টের ভিডিও। এরপরে আমরা পরের সেগমেন্টে কোশ্চেনগুলো করাবো। একটা টাইপের কোশ্চেন আমরা করাচ্ছি, যা যা কোশ্চেন পসিবল। বলছি দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং অ্যাজ পার ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্র্যাকেটস। এই ধরনের কোশ্চেন কিন্তু প্রত্যেকবারই দেয়। তো ফার্স্টে কোশ্চেনটা কি বলছে, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ডিক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি। এরা প্রত্যেকেই মেটাল। তাহলে প্রত্যেকেই মেটাল যখন, তাহলে এরা কি ধরনের রিঅ্যাক্টিভিটি দেখাবে? এরা অবশ্যই আমার মেটালিক রিঅ্যাক্টিভিটি দেখাবে। তাহলে মেটালিক প্রপার্টি যাদের হায়ার, তারাই হায়ার রিঅ্যাক্টিভ। আমরা জানি গ্রুপ 1 সব থেকে বেশি রিঅ্যাক্টিভ, তার কারণ বাদিকে আছে। বাদিক থেকে ডান দিকে গেলে মেটাল ক্যারেক্টার কমে যায়, আর উপর থেকে নিচে গেলে বেড়ে যায়। তাহলে এখানে গ্রুপ 1 এলিমেন্ট কে আছে? পটাশিয়াম। তাহলে পটাশিয়াম কি হবে? সব থেকে বেশি রিঅ্যাক্টিভ হবে। তারপরে আমাদের গ্রুপ 2 এলিমেন্ট দেখতে হবে। দেখো গ্রুপ 2 দুটো আছে, একটা ম্যাগনেসিয়াম, একটা ক্যালসিয়াম। এর মধ্যে কে বেশি রিঅ্যাক্টিভ হবে? এর মধ্যে যে নিচে আছে, ডাউন দা গ্রুপ আছে। আমরা জানি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের নিচে ক্যালসিয়াম আছে, তাহলে ক্যালসিয়াম হবে। তারপরে কে হবে? গ্রুপ 2 এর একটা কে যে আছে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। তারপরে গ্রুপ 13 এর অ্যালুমিনিয়াম। নেক্সট বি, নাইট্রোজেন, বেরিলিয়াম, অক্সিজেন, কার্বন ইনক্রিজিং নন মেটালিক ক্যারেক্টার। আমরা জানি কি বললাম একটু আগে, অ্যাক্রস দ্য পিরিয়ড নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ হয়, কারণ মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ হয়। এরা প্রত্যেকেই সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। তাহলে নন মেটালিক ক্যারেক্টার কেমন হবে? পরপর বসিয়ে দেবো। সব থেকে বাদিকে আছে বেরিলিয়াম, তারপরে কে আসবে? তারপরে আসবে কার্বন, তারপরে আসবে নাইট্রোজেন, তারপরে আসবে অক্সিজেন। এইভাবে কিন্তু আমরা ইনক্রিজিং নন মেটালিক ক্যারেক্টারে সাজিয়ে ফেলতে পারবো। নেক্সট, ফসফরাস, সিলিকন, ফ্লুরিন, বেরিলিয়াম ডিক্রিজিং ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন আছে? এটা দেখো গ্রুপ 17 ফ্লুরিন, এটা গ্রুপ 2 14, আর গ্রুপ 15। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন কত? সব থেকে হাইয়েস্ট আছে কার? ফ্লুরিনের, 7টা। তারপরে কার থাকবে? ফসফরাস, 5টা। তারপরে কার থাকবে? সিলিকন, 4টে। নেক্সট, বেরিলিয়াম, 2টো। তারপরে বলছে C2H2, C3H6, CH4, C2H4 ইনক্রিজিং মলিকুলার ওয়েট। এদের প্রত্যেকে আমাদের ইনক্রিজিং মলিকুলার ওয়েটে সাজাতে হবে। তাহলে ইনক্রিজিং মলিকুলার ওয়েট যদি আমি সাজাই, তাহলে যেখানে কার্বন সব থেকে কম আছে, সেটা সব থেকে কি হবে? মাস কম হবে, কারণ কার্বনের মাস কত? 12, হাইড্রোজেন মাস 1। তাহলে দেখো একটাই এখানে মিথেন, একটা কার্বন আছে, তাহলে এটা সব থেকে লোয়েস্ট হবে। তারপরে তিনটেতে দেখো, তারপরে দুটোতে দেখো দুটো কার্বন আছে, তাহলে এইখানে দুটো কার্বনের দুটো, তারপরে হবে মলিকুলার ওয়েট। কিন্তু তার মধ্যে কোনটা হবে? যেখানে হাইড্রোজেন কম আছে সেটা হচ্ছে আমার লোয়ার মলিকুলার ওয়েটের হবে, দ্যাট ইজ C2H2। তারপরে কে আসবে? C2H4। তারপরে তিনটে কার্বনিক কম্পাউন্ড C3H6। নেক্সট, Cu2+, Na+, Zn2+ and Ag+। এদেরকে সাজাতে হবে কি? প্রেফারেন্সিয়াল ডিসচার্জ অ্যাট ক্যাথোড। প্রেফারেন্সিয়াল ডিসচার্জ অ্যাট ক্যাথোডের অর্ডারে আমাকে সাজাতে হবে। আমরা জানি কি, যত নিচের দিকে আছে অ্যাক্টিভিটি সিরিজের, তত কি হবে? আগে ডিসচার্জ হবে। সব থেকে নিচে কে আছে? সব থেকে নিচে আছে Ag+। তারপরে কে আছে? Cu2+। তারপরে আছে Zn2+। তারপরে আছে Na+। উল্টো ভাবে আমরা বলতে পারি, যেটা বেশি মেটালিক সেটা ডিসচার্জ হওয়া, সেই ক্যাটায়নটা ডিসচার্জ হওয়ার প্রবাবিলিটি কম। তার কারণ ওরা সহজে আয়ন্স ফরমেশনে যাবে,
তাহলে সেই আয়নগুলি উইথ ডিফিকাল্টি ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে। নেক্সট, হিলিয়াম, আর্গন, নিয়ন ইনক্রিজিং ইলেকট্রন শেল। আমি যদি হিলিয়াম, নিয়ন, আর্গনকে বসাই তাহলে পরপর কি হয়, প্রথমে গ্রুপ 18 এর ফার্স্ট পিরিয়ডে কি আছে, হিলিয়াম, সেকেন্ড পিরিয়ডে আছে নিয়ন, তারপরে আছে আর্গন। তাহলে নাম্বার অফ শেলস ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ হয়। তাহলে এখানে বলছে ইনক্রিজিং, তাহলে আমার হিলিয়ামের সব থেকে কম 2টো শেল আছে, তারপরে আছে নিয়নের 3টে শেল, সরি হিলিয়ামের 1টা শেল, নিয়নের 2টো শেল, আর আর্গনের 3টে শেল। সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম ইনক্রিজিং অ্যাটমিক সাইজ। এরা প্রত্যেকেই গ্রুপ 1 এলিমেন্ট, ডাউন দ্য গ্রুপ কি হয়, আমার অ্যাটমিক সাইজ ইনক্রিজ হয়। তাহলে সব থেকে উপরে কি আছে, লিথিয়াম স্মলেস্ট, তারপরে হবে সোডিয়াম, তারপরে হবে পটাশিয়াম। সিজিয়াম, লিথিয়াম, সিডিয়াম, সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম ইনক্রিজিং মেটালিক ক্যারেক্টার। প্রত্যেকেই গ্রুপ 1 এলিমেন্ট, ডাউন দ্য গ্রুপ মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ হয়। তার কারণ আমি যদি একটু বলে দিই, ডাউন দ্য গ্রুপ শেল নাম্বার বাড়ে, তাহলে নিউক্লিয়াস থেকে আউটারমোস্ট শেলের ডিস্টেন্স বেড়ে যায়, অ্যাট্রাকশন কমে যায়, সো ইজিলি ইলেকট্রন রিমুভ করে ক্যাটায়ন প্রিপেয়ার করা যায়, তার জন্য মেটালিক ক্যারেক্টার ডাউন দ্য গ্রুপ বেড়ে যায়। তাহলে এখানে কি বলেছে, আমার ইনক্রিজিং মেটালিক ক্যারেক্টার, তাহলে সব থেকে প্রথমে কি হবে, লিথিয়াম পিরিয়ড 2, তারপরে আসবে সোডিয়াম পিরিয়ড 3, তারপরে আসবে পটাশিয়াম, তারপরে আসবে রুবিডিয়াম, তারপরে সিজিয়াম। নেক্সট, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, সোডিয়াম, সালফার, সিলিকন প্রত্যেকেই পিরিয়ড 3 এলিমেন্ট, ডিক্রিজিং অ্যাটমিক সাইজ। অ্যাক্রস দ্য পিরিয়ড গেলে কি হয়, অ্যাটমিক সাইজ কমে, তার কারণ হচ্ছে শেল নাম্বার ফিক্স থাকে বাট নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়, তার জন্য ভ্যালেন্স শেলের প্রতি অ্যাট্রাকশন বেড়ে যায় এবং শেলটা কাছে চলে আসে, সো ডিস্টেন্স কমে যায় এবং অ্যাটমিক সাইজ কমে যায়। তাহলে যত বাদিক থেকে ডান দিকে যাবো অ্যাটমিক সাইজ কম হবে, তাহলে সব থেকে বেশি অ্যাটমিক সাইজ কার হবে, সোডিয়াম, তারপরে আসবে ম্যাগনেসিয়াম, তারপরে আসবে সিলিকন, তারপরে সালফার, তারপরে ক্লোরিন। নেক্সট, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, সালফার, সিলিকন ইনক্রিজিং আয়নাইজেশন এনার্জি। দেখো এর মধ্যে পটাশিয়ামটা একমাত্র 4th পিরিয়ড এলিমেন্ট, বাকি সোডিয়াম, ক্লোরিন, সালফার আর সিলিকন হচ্ছে 2nd পিরিয়ড এলিমেন্ট। তাহলে আমি এটুকু জানি যে বাকিদের অর্ডারটা এরকম হবে, সোডিয়াম আসবে, তারপরে আসবে আমার সিলিকন, তারপরে আসবে সালফার, তারপরে আসবে ক্লোরিন। এটা পিরিয়ড 2 অ্যাক্রস দ্য পিরিয়ড আয়নাইজেশন এনার্জি ইনক্রিজ হয়। এবার সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে কার হায়ার হবে, অবশ্যই সোডিয়ামের হায়ার হবে, কারণ সোডিয়ামের নিচে পটাশিয়াম আছে, আর ডাউন দ্য গ্রুপ কি হয়, আয়নাইজেশন এনার্জি কমে যায়। তাহলে সব থেকে লেস কার হবে, সব থেকে লেস হবে পটাশিয়ামের। নেক্সট, ক্লোরিন, ফ্লুরিন, আয়োডিন, ব্রোমিন ইনক্রিজিং ইলেকট্রন অ্যাফিনিটি। আমরা জানি ডাউন দ্য গ্রুপ গেলে কি হয়, ডাউন দ্য গ্রুপ গেলে ইলেকট্রন অ্যাফিনিটি কমে যায়, তাহলে হওয়া উচিত ছিল ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ডিক্রিজিং অর্ডারে, আর ইনক্রিজিং অর্ডারে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন। বাট এখানে একটা এক্সেপশন দেখা যায়, ক্লোরিন হ্যাজ হায়ার দ্যান ফ্লুরিন, তার কারণ ফ্লুরিনের সাইজ খুব ছোট হয়, আউটারমোস্ট শেলে এক্সট্রা ইলেকট্রন অ্যাড করলে নন ইলেকট্রনিক ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা প্রচুর হায়ার হয়ে যায়, যেটা আনস্টেবল করে দেয় ফ্লুরিনকে, তার জন্য ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি হায়ার হয়। তো সব থেকে কম কার হবে, সব থেকে কম হবে আয়োডিন, তারপরে আসবে ব্রোমিন, তারপরে ফ্লুরিন আর ক্লোরিনের মধ্যে কম কার, ফ্লুরিন, তারপরে আসবে ক্লোরিন। এইভাবে আমাদের কিন্তু অর্ডারে সাজানোর কোশ্চেন আসতে পারে 4টে বা 5টা। তো তোমরা কিন্তু এই ধরনের কোশ্চেন একটু কনসেপচুয়ালি করলে খুব সহজেই করে ফেলতে পারবে। নেক্সট সেগমেন্টের কোশ্চেনগুলো আমি আবার করাচ্ছি। তো নেক্সট সেগমেন্টের কোশ্চেনগুলো আমরা দেখে নেব। কি বলছে, চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য লিস্ট দ্যাট ফিটস ইন দ্য ডেসক্রিপশন। লিস্টটা দিয়ে দিয়েছে দেখো, CCl4, PbO, NaCl, CuO, NH4Cl। কোশ্চেন এ কম্পাউন্ড হুইচ আন্ডারগোস থার্মাল ডিসোসিয়েশন। আমরা জানি NH4Cl কে হিট করলে আমরা অ্যামোনিয়া আর HCl পাই, তাহলে আনসার হবে NH4Cl। তাহলে NH4Cl কে যদি আমরা হিট করি তাহলে আমরা পাবো অ্যামোনিয়া আর HCl। অ্যান অ্যাম্ফোটেরিক অক্সাইড, সেটা কি আমাদের লেড অক্সাইড। আমাদের সিলেবাসে অ্যাম্ফোটেরিক অক্সাইড 3টে আছে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, একটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, আর একটা lead oxide. A compound which is a non-electrolyte. দেখো কোভ্যালেন্ট কম্পাউন্ড কোথায় আছে, যেখানে ডাইপোল মোমেন্ট নেই, সেটা হচ্ছে আমার CCl4। CCl4 হচ্ছে আমার নন ইলেকট্রোলাইট কার্বন টেট্রাক্লোরাইড। নাও চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট আনসার from the list of the oxide which fits the description. Each answer may be used one, অর্থাৎ প্রত্যেকটা আনসারকে আমি একবার ইউজ করতে পারবো।
লিস্ট দেওয়া আছে দেখো SO2, SiO2, Al2O3, MgO, CO, Na2O। নাম্বার 1 বলছে বেসিক অক্সাইড। আমরা জানি মেটালিক অক্সাইড গুলো বেসিক হয়। মেটালিক অক্সাইড কারা? গ্রুপ 1 আর গ্রুপ 2 অক্সাইড গুলো হচ্ছে মেটালিক অক্সাইড। তাহলে সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড। এখানে দেখো রয়েছে ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, সোডিয়াম অক্সাইড আছে, যে কোনো একটা লিখতে পারি। আমরা সোডিয়াম অক্সাইড লিখলাম। নেক্সট, an oxide dissolves in water forming an acid। তাহলে নন মেটালিক অক্সাইড গুলো অ্যাসিডিক হবে, মেটালিক অক্সাইড গুলো বেসিক হয়, নন মেটালিক অক্সাইড গুলো অ্যাসিডিক হবে। দেখো এটা কি হবে? SO2 হবে। অনেকে বলতে পারে যে স্যার CO কেন হবে না? কারণ CO হচ্ছে আমাদের নিউট্রাল অক্সাইড। CO হচ্ছে নিউট্রাল অক্সাইড। নিউট্রাল অক্সাইড আমাদের তিনটে আছে, একটা CO, একটা N2O আর একটা NO। একটু মনে রাখবে। নেক্সট, অ্যান অ্যাম্ফোটেরিক অক্সাইড। এই যে এদের মধ্যে কে আছে দেখো, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড রয়েছে, তাহলে Al2O3। নেক্সট, এ কোভ্যালেন্ট অক্সাইড হবে মেটালয়েড। মেটালয়েড কে এর মধ্যে? সিলিকন হচ্ছে মেটালয়েড, তাহলে হবে আমার SiO2। নেক্সট কোশ্চেন 4, অ্যান এলিমেন্ট X ইজ এ মেটাল। তাহলে X ক্যাটায়ন দেবে উইথ ভ্যালেন্সি 2, তাহলে X 2+ পাবো। আর Y ইজ এ নন মেটাল উইথ ভ্যালেন্সি 3, তাহলে Y মাইনাস দেবে, তাহলে Y 3- পাবো। রাইট অ্যান ইকুয়েশন টু শো হাউ Y ফর্মস অ্যান আয়ন। তাহলে Y কি দেবে? Y দেবে আমার 3-, তাহলে Y 3-, কি করে দেবে? তিনটি ইলেকট্রন অ্যাড করে দেবে। এটা হচ্ছে Y 3- এর ফরমেশন। নেক্সট, if Y is diatomic gas, write an equation for the direct combination of X and Y to form compound। এই ইকুয়েশনটা লেখার আগে আমাদের X আর Y কম্বাইন করে যে কম্পাউন্ডটা ফর্ম হবে তার মলিকুলার ফর্মুলাটা লিখতে হবে। তাহলে আমি লিখছি X আর Y। X এর ভ্যালেন্সি কত বলেছে দেখো 2, লিখলাম 2। Y এর ভ্যালেন্সি 3, তাহলে ক্রিস ক্রস মেথড। তাহলে কম্পাউন্ডের ফর্মুলা হবে X3Y2। তাহলে আমার এখানে ফর্মেশনে আসতে হবে X3Y2 কে ফর্ম করতে হবে। তার জন্য আমার X লাগবে আর Y লাগবে। এবার Yটা কি বলেছে দেখো, ডায়াটমিক, তাহলে Y2 একটা মলিকুল, আর X কি? মেটাল, তিনটে লাগবে, তাহলে 3X + Y2। এটাই হচ্ছে আমার X3Y2 এর ফরমেশনের ইকুয়েশন। তো এইভাবে কিন্তু আমরা এই ধরনের সেকশন বি এর কোশ্চেন গুলো খুব সহজেই করে ফেলতে পারবো। লাস্ট সেগমেন্টে আরো কিছু কোশ্চেন আমি করে দিচ্ছি। তো সেকশন বি এর পার্ট 1 এর আজকের ভিডিও লাস্ট সেগমেন্ট। চুজ দ্য মেথড ফর দ্য প্রিপারেশন অফ দ্য ফলোইং সল্টস ফ্রম দ্য লিস্ট গিভেন। দেখো লিস্ট দেওয়া আছে, এ তে বলা হচ্ছে নিউট্রালাইজেশন, বি তে বলা হচ্ছে প্রেসিপিটেশন, সি তে ডাইরেক্ট কম্বিনেশন আর ডি তে সাবস্টিটিউশন। দিয়ে আবার সল্ট গুলো দেওয়া আছে, lead ক্লোরাইড, আয়রন 2 সালফেট, সোডিয়াম নাইট্রেট, আয়রন 3 ক্লোরাইড। এই সল্ট গুলো কোন কোন মেথডে প্রিপেয়ার করা হয় সেটা ওই লিস্ট থেকে বেছে আমাদের লিখতে হবে। দেখো lead ক্লোরাইড, এটা কি হবে? এটা আমরা জানি প্রেসিপিটেশন হবে, প্রেসিপিটেশন। এখানে রিঅ্যাকশনটা কি হবে? এখানে রিঅ্যাকশনটা যদি আমি লিখি তাহলে রিঅ্যাকশনটা হবে lead নাইট্রেট প্লাস সোডিয়াম ক্লোরাইড, তাহলে আমরা পাবো lead ক্লোরাইড প্রেসিপিটেট প্লাস সোডিয়াম নাইট্রেট। নেক্সট আয়রন 2 সালফেট, আয়রন 2 সালফেট প্রিপেয়ার করা হয় সাবস্টিটিউশন দিয়ে, দিস উইল বি ডি সাবস্টিটিউশন। সাবস্টিটিউশন কি করে হবে? আয়রনের সঙ্গে আমি যদি H2SO4 এর রিঅ্যাকশন নিই, সালফেট যেহেতু বলেছে তাহলে সালফিউরিক অ্যাসিড নিতে হবে, তাহলে আয়রন কি করবে? হাইড্রোজেনকে রিপ্লেস করে দেবে, আর এখানে কি একটা ফেরাস সালফেটের সল্ট পেয়ে যাব। নেক্সট সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেটটা আমরা পাবো নিউট্রালাইজেশন থেকে। কোন কোন অ্যাসিড আর বেস ব্যবহার করব? দেখো নাইট্রেটটা এসছে নাইট্রিক অ্যাসিড থেকে নেগেটিভ পার্ট, আর সোডিয়ামটা এসছে সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে। তাহলে আমি যদি রিঅ্যাকশন লিখি সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস নাইট্রিক অ্যাসিড, তাহলে এখানে নিউট্রালাইজেশন করলে আমরা পাবো সোডিয়াম নাইট্রেট সল্ট প্লাস ওয়াটার। নেক্সট আয়রন 3 ক্লোরাইড, একদম প্রথমে আছে সল্টের প্রিপারেশন, অ্যাসিড বেস সল্টের চ্যাপ্টারে একদম প্রথমে দেখবে তিনটে সল্ট আমরা প্রিপেয়ার করছি ডাইরেক্ট কম্বিনেশনে, তার মধ্যে অন্যতম সোডিয়াম ক্লোরাইড আর আয়রন 3 ক্লোরাইড। তাহলে এখানে কি পাবো আমরা? ডাইরেক্ট কম্বিনেশন।
ডাইরেক্ট কম্বিনেশন, তাহলে আয়রন তার সঙ্গে ক্লোরিন, এটা মেশালে পাবো আয়রন 3 ক্লোরাইড। তাহলে এখানে যদি আমি ব্যালেন্স করতে হয় তাহলে এটা 2, এটা 3, এটা 2। তো এইভাবে কিন্তু এই চার্টের কোশ্চেন আমরা করতে পারবো। নেক্সট আজকের লাস্ট কোশ্চেন, দ্য ফলোইং রিপ্রেজেন্টস দ্য এলিমেন্টস অ্যান্ড দ্য অ্যাটমিক নাম্বার। দেখো পি কিউ আর তিনটে এলিমেন্ট এবং তার অ্যাটমিক নাম্বার বলে দেওয়া আছে 13, 7 আর 10। 13 মানে এটা বুঝতে পারছি এটা অ্যালুমিনিয়াম, এটা 7 মানে নাইট্রোজেন, 10 মানে এটা নিয়ন অর্থাৎ নোবেল গ্যাস। বলছে হুইচ এলিমেন্ট কম্বাইন্স উইথ হাইড্রোজেন টু ফর্ম এ বেসিক গ্যাস। তাহলে হাইড্রোজেনের সঙ্গে বেসিক গ্যাস দেয় কে? অ্যামোনিয়া NH3। তাহলে নাইট্রোজেন দেয়, তার অ্যাটমিক নাম্বার কত? 7। তাহলে এটা কি হবে আনসার? কিউ। তাহলে আনসার হবে কিউ উইথ জেড ইকুয়াল টু কত? 7। আর গ্যাসটার ফর্মুলা কি হবে? গ্যাসটার ফর্মুলা হবে QH3। হুইচ এলিমেন্ট হ্যাজ ইলেকট্রন অ্যাফিনিটি 0। আমরা জানি নোবেল গ্যাসের অর্থাৎ গ্রুপ 18 এ যারা থাকে তাদের ইলেকট্রন অ্যাফিনিটি 0 হয়। এখানে গ্রুপ 18 এ কে আছে? অ্যাটমিক নাম্বার 10, দ্যাট ইজ 2,8 হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এখানে আনসার কি হবে? আর উইথ জেড ইকুয়াল টু 10। নেক্সট, নেম দ্য এলিমেন্ট হুইচ ফর্মস অ্যান আয়নিক কম্পাউন্ড উইথ ক্লোরিন। ক্লোরিনের সঙ্গে আয়নিক কম্পাউন্ড কে তৈরি করবে? মেটাল। 13 আছে আমার কি? অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কি একটি মেটাল? তাহলে সেক্ষেত্রে আয়নিক কম্পাউন্ড কে তৈরি করবে? পি উইথ অ্যাটমিক নাম্বার 13, দ্যাট ইজ পি উইথ জেড ইকুয়াল টু 13। এই অবধি আমাদের পার্ট 1 সেকশন বি এর ভিডিও ছিল। পরে সেকশন বি এর পার্ট 2 ভিডিও আমি আপলোড করব, যেগুলো আমাদের বাদ থাকলো সল্ট অ্যানালিসিস থেকে শুরু করে অন্যান্য চার্ট, পিএইচ ভ্যালু, আরো যা যা কোশ্চেন আছে সেগুলো আমি বেছে নিয়ে আবার একটি নতুন ভিডিও বানাবো। তাই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, যাতে আগামী দিনে আইসিএসসি আরো ভিডিও তোমরা দেখতে পারো। নমস্কার।